মিশন 1200 এই মিশন 1200 প্লাস অ্যাকচুয়ালি আমাদের মিশনের নাম। আমাদের 1200 বেশি পাইতেই হবে এবং 1200 বেশি পাইতে হইলে এই তিনটা সাবজেক্ট তোমাকে ক্র্যাক করতে হবে। তার মধ্যে প্রথমটা কি আমাদের বাংলা দ্বিতীয় পত্র। বাংলা দ্বিতীয় পত্রে তোমাদের সবচেয়ে কম মার্ক আসে। কেন আসে ভাইয়া? কারণ অবজেক্টিভ কঠিন, আর দুই ম্যাক্সিমাম রিটেন, আর রিটেনে তোমাদের সবার মার্কই কঠিন আছে। আজকের ভিডিওতে তোমাকে বলে দিব কীভাবে তুমি বাংলা দ্বিতীয়তে 90+ পেতে পারো। এছাড়াও তোমাকে বলে বাংলাদেশের বিশ্ব পরিচয় কোন ট্রিক ইউজ করে আমি 90 বেশি পেয়েছিলাম, এবং ইসলাম শিক্ষাও কোন ট্রিক ইউজ করে আমি 90 বেশি পাইতাম, এমনকি টেস্ট পরীক্ষা আমি 90 বেশি পেয়েছি, এবং স্কুলে সবচেয়ে হাইস্ট নাম্বারে আমি ইসলাম শিক্ষা কীভাবে তুলতাম সেটা তোমাকে বলে দিব। ভাইয়া চলো শুরু করে দিই। তোমাকে প্রথমেই যে টপিক সম্পর্কে বলবো সেটা হলো লেখার ধাঁচ। ওকে, লেখার ধাঁচ। তোমাকে আমি বলি ভাইয়া, আমি তোমাকে এখানে অনেকগুলো খাতা আঁকবো, দেখবো যে তোমার লেখার প্যাটার্নটা কেমন এবং আমার লেখার প্যাটার্নের মধ্যে পার্থক্য কী। তোমার প্রথমেই এরকম একটা পেজ থাকে, রাইট? তোমার প্রথমেই এরকম একটা পেজ থাকে যে যখন তুমি শুরু করো তখন এরকম একটা পেজ থাকে। ধরো বাংলা দ্বিতীয় পত্রে তুমি রিটেন পার্টটা শুরু করছো, তোমার প্রথম পেজটা এরকম থাকে। মনে রাখবা, আমি তোমাকে বলবো এবং এই জিনিসটা সবসময় মাথায় নেবা, এই জিনিসটা সবসময় মাথায় রাখবা 100%। তুমি কোনো সৃজনশীল, কোনো ধরনের লেখা তুমি যদি এই পেজ থেকে শুরু করো, এটা হলো কি আমাদের ফ্রন্ট পেজ, আমি এটাকে আসলে ভালো করে দাগাই নিই, এটা হলো আমাদের এই পেজটা, ঠিক আছে? এবং আমাদের তারপরে আর একটা পেজ আছে, এটার পরে এর পিছনের পেজ থেকে আমাদের আবার লেখা শুরু করা লাগে, এটা হলো ফার্স্ট পেজটা। এই ফার্স্ট পেজে কোনো কিছু যদি লেখা শুরু করো এবং এই সেকেন্ড পেজে আর একটা যে পেজ আছে এই পেজ যদি শেষ করো, তাহলে টিচারের কি করতে হয় ভাইয়া? এই পেজটা উল্টে তারপরে এটা দেখতে হয়, দেখার পরে আবার নাম্বার দিতে এই পেজের শুরুতে ফিরে আসতে হয়। যদি টিচারের এটা করতে হয় ভাইয়া, তাহলে বিশ্বাস করো তখনই মেজাজ খারাপ হয়ে যায়, তখনই টিচারের মেজাজ খারাপ হয়ে যায়। আমি তোমাকে একটা ডেমো দেখাই। চিন্তা করো আমি কোন পেজের কথা বলতেছি। আমি হলাম এই পেজের কথা বলতেছি, তুমি এই পেজে লেখা শুরু করছো। এই যে আমার এখানে লেখা শুরু করছে 1 নং প্রশ্ন উত্তর ভাইয়া এমন, ঠিক আছে? কিন্তু তারপরে তুমি লেখা শেষ করছো এই পেজে, লেখাটা শেষ করছো তুমি এই পেজে। যদি তুমি এই পেজে লেখা শেষ করো, টিচারের কি করতে হয়? যখন তুমি খাতাটা দেখতেছো উনি টিক দেওয়ার পরে এই পেজে গেল, তোমার পড়তে এখান পর্যন্ত আসার পরে এখানে তোমার লেখা শেষ হয়ে গেছে। শেষ হওয়ার পরে টিচার কি খেয়াল করবে? টিচার খেয়াল করবে যে ভাইয়া এখানে শুরু এখানে শেষ, তাই না? তুমি 2 পেজ লিখছো, ঠিক আছে, 2 পেজ লিখছো, কিন্তু টিচার আবার এখানে ফেরত আসতে হবে, আইসা এখানে নাম্বারটা বসাইতে হবে। তোমার টিচারের মাথায় ছিল 9, কত ছিল? 9, 10-এর ভিতরে কত ছিল? 9। যখন পেজটা উল্টে আবার এই পেজে চলে আসতে হচ্ছে, তখন ওই 9 কেমনে জন্য 8.5 বা 8 নেমে আসে, ঠিক আছে? 8.5 বা 8 নেমে আসবে। ওকে, সো মাথায় রেখো প্রথম জিনিস, ফার্স্ট থিং ইউ হ্যাভ টু নো যে কোনো ব্যাপার, রিটেন টেস্টের ব্যাপারেই, এমনকি ইংলিশ সেকেন্ড পেপারের ক্ষেত্রে আমি যদি তোমাকে বলে দিই যে ভাইয়া কখনোই তুমি যদি শুরু করো এই পেজ থেকে এবং এই পেজে শেষ করো, তোমার নাম্বার কমে যাবে। সো যে কোনো রিটেন টাইপ তুমি যদি শুরু করতে চাও, যে কোনো রিটেনের ক্ষেত্রে যে কোনো কিছু যদি তুমি শুরু করতে চাও, তোমার শুরু করতে হবে, দেখো ভাইয়া এই পেজে শুরু করবা, এই পেজে শেষ করবা, ঠিক আছে? যদি কোনো একটা জিনিসের মার্ক ধরো মনে করো 4 বা 5 মার্ক, মানে কোনো একটা জিনিসের মার্ক 5 মার্ক হলে আমি তোমাকে বলবো এক পেজের একটু বেশি লেখো। যদি 10 মার্ক হয় তাহলে তোমাকে বলবো এই পেজে শুরু করো, এই পেজে লেখো, আবার এই পেজে শুরু করো, এই পেজ লেখা পুরোটা শেষ করো, 4 পেজ লেখো। 4 পেজ লেখার পরে তারপর আসলে জিনিসটাকে কভার করো। সো প্রথম কথা তোমাকে যদি আমি বলে দিই, প্রথম উপদেশ তোমার জন্য দেওয়া হয়ে গেছে আমার। এবার তোমাকে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা টিপসগুলো আমি দিচ্ছি। প্রথমে তোমাকে ইসলাম শিক্ষার টিপসটা কি? ইসলাম শিক্ষার টিপসটা একটু শেয়ার করে নিই। ইসলাম শিক্ষায় কীভাবে আমি ম্যাক্সিমাম নাম্বারটা নিয়ে নিতাম বা 90+ পেতাম স্কুলের মধ্যে, সেটা তোমাকে বলে দিচ্ছি ভাইয়া। আমাদের ইসলাম শিক্ষায় আমি 3টা জিনিস ফলো করতাম। ফার্স্ট থিং ইসলামে 3টা জিনিস ফলো করতাম। আমি প্রচণ্ড ক্লিন লিখতাম। ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল দিই ভাই, ক্লিন লেখার মানে কি ভাইয়া? আমি ধর্ম চিন্তা করলাম, লিখলাম এখানে 1 নং প্রশ্ন উত্তর, এরপরে এখানে ক লিখতাম, ঠিক আছে? এই পেজে শুধুমাত্র ক লেখার পরে আমি একদম এক্স্যাক্টলি মাইপা নিতাম যে 2 আঙুল ফাঁকার পরে আমি এখান থেকে লেখা শুরু করতাম, ক ধর্ম করে এইটুকুর মধ্যে লেখা হয়ে গেল। এরপরে আবার 2 আঙুল ফাঁকা, খ এখান থেকে লেখা শুরু করতাম, এরপরে আবার 2 আঙুল ফাঁকা, এখান থেকে লেখা শুরু করলাম প্রথম প্যারা। এরপরে আসতে হইল আমার দ্বিতীয় প্যারা, আবার 2 আঙুল ফাঁকা রেখা। সো এই স্টাইলে আমার একটা পেজে আমি ক আর খ শেষ করতাম, এরপরে গ লিখতাম পুরো এক পেজের একটু বেশি, 1.5 পেজ বা 2 পেজও মাঝে মাঝে হয়ে যেত, কিন্তু ঘ নাম্বারটা অলওয়েজ 2 পেজের মধ্যে। সেই 2 পেজে আমাদের অবশ্যই সেটা আমি বাম পাশের পেজটা থেকে শুরু করতাম এবং সেটা আমি ডান পাশের পেজটায় শেষ করতাম। ডান পাশে যে পেজ আছে সেই পেজটা শেষ করতাম। ওকে, এই পেজটা শুরু করতাম, এই পেজটা শেষ করতাম। ঘ নাম্বার কোশ্চেন, যাতে ঘ নাম্বার কোশ্চেনে আমাকে 3-এর নিচে কোনোদিন নাই দিতে পারে।
এটা হলো প্রথম জিনিস, এটা হলো আমি প্রথম জিনিস প্রচণ্ড ক্লিন লিখতাম, প্রচণ্ড ক্লিন লিখতাম, কোনো কাটা ছিঁড়া না, কোনো কিছু না, প্রচণ্ড ক্লিন লেখার চেষ্টা করতাম। আমার হাতের লেখা আহামরি ভালো ছিল না, হাতের লেখা আহামরি ভালো ছিল না, কিন্তু ক্লিন লেখার কারণে টিচার বুঝতো বেশি, যেহেতু বুঝতো বেশি সেটা পড়ার ইচ্ছা জাগতো। একবার যদি টিচারের পড়ার ইচ্ছা জাগতো আমি ভালো লিখতাম। কীভাবে ভালো লিখতাম? আমি প্রচণ্ড রিডিং পড়তাম, এই জন্য আমি ভালো লিখতে পারতাম। আর এই ভালো লেখার কারণেই টিচার আমাকে খুব ভালো নাম্বার দিত। ওকে, সো প্রথম জিনিস প্রচণ্ড ক্লিন। দ্বিতীয় জিনিস কি, যে জিনিসটা ছিল হাদিস। হাদিস, কুরআন শরীফের হাদিস, তারপরে কোনো হাদিস শরীফের কোনো একটা উক্তি আমি প্রচণ্ড পরিমাণে বেশি লিখতাম। আমার মোটো ছিল এরকম, আমার কাছে যদি 2 নম্বর একটা কোশ্চেনে 2টা হাদিস থাকবে, 3 নম্বর একটা কোশ্চেনে 3টা হাদিস থাকবে, 4 নম্বর একটা কোশ্চেনে আমি 4টা হাদিস দেওয়ার ট্রাই করব। এবং প্রত্যেকটা হাদিস আমি যখন দিব তখন ভাই আমি চেষ্টা করব, হ্যাঁ কত পড়ার, হ্যাঁ কত নাম্বার আয়াত, মানে কোন সূরার কত নাম্বার আয়াত, সমস্ত কিছু দিতাম। হ্যাঁ, অ্যান্ড তার সাথে সাথে অথবা হাদিসের রেফারেন্স, সমস্ত কিছু আমাদের ওখানে দেওয়া থাকতো। ম্যাক্সিমাম জিনিসটা আমি ফোকাস করতাম রেফারেন্সের উপর। একটা টিচার যখন দেখতো আমি একটা প্রসঙ্গক্রমে একটা হাদিস লিখছি, এই হাদিসটা অবশ্যই কি ভাইয়া, এই হাদিসের ক্ষেত্রে নীলকালি যে ব্যবহার এটা ঠিকমতো করতাম। হাদিসের রেফারেন্সের ক্ষেত্রে আমি আলাদা করে কালো কালি ব্যবহার করতাম এবং নীলকালি ব্যবহার করতাম। এতে কী হইতো ভাইয়া, জিনিসটা ক্লিন দেখাইতো, মনে হইতো 3 নাম্বারের জন্য 3টা হাদিস যে ছেলেটা লিখছে ওকে কি কোনোভাবেই 3-এর কম দেওয়া পসিবল? আমাকে বলো, তুমি আমাকে বলো, পসিবল না। 4 নাম্বারের জন্য যে 4টা হাদিস রেখে তাকে কোনোভাবে 4টার নিচে দেওয়া পসিবল না। এখন তোমাকে আমি বলবো যে তুমি আমাকে কোশ্চেন করতে পারো, ভাইয়া অনেক সময় তো এমন একটা টপিক আছে যার মধ্যে আসলে 4টা হাদিস দেওয়া পসিবল না, 3টা হাদিস দেওয়া পসিবল না, নাই ওখানে, আমি তখন কি করবো? ভাইয়া আমি তোমাকে জিজ্ঞেস করতেছি, তুমি পুরো বইটা পড়ছো না ভাইয়া? পুরো বইতে যতগুলো টপিকই দেওয়া আছে না কেন, সবগুলো টপিকের আন্ডারে কিন্তু কোনো না কোনো হাদিস দেওয়া আছে। ফর এক্সাম্পল আখলাক, আমাদের চরিত্র নিয়ে কথা বলছে, আখলাকের মর্যাদা মানে প্রয়োজনীয় থেকে এটা নিয়ে ধর্মকে 2 নম্বর একটা কোশ্চেন লিখলো যে আমাদের আখলাক কীভাবে করা লাগবে বা পালন করা লাগবে। সো আখলাক বা আখলাকের ব্যাখ্যা করো, ঠিক আছে, আখলাক ব্যাখ্যা করো। সো তখন আখলাক চরিত্র কীভাবে আসে, ধর্মকে এটা একটা হাদিস, সহি হাদিস দিয়ে দিলা, তার সাথে সাথে আল্লাহ তাআলা কী বলছে এটা নিয়ে একটা কোরআন শরীফের হাদিস দিয়ে দিলা। হ্যাঁ, সেম চ্যাপ্টার থেকে না হইতে পারে, সেম পড়া থেকে না হইতে পারে, কিন্তু তোমার বইতে যদি থাকে তাহলে ইনশাল্লাহ তুমি এটা ব্যবহার করতে পারবা। যদি ব্যবহার করো 2 নাম্বারে যদি 2টা হাদিস তুমি আলাদা আলাদা রেফারেন্স সহ ব্যবহার করো, ভাইয়া কোনো টিচারের পক্ষে তোমাকে 2-এর কম দেওয়া পসিবল। তুমি যদি রেফারেন্স না মনে থাকে তোমার কোনো অসুবিধা নেই, তাও যদি 2টা হাদিস তুমি ব্যবহার করো তোমাকে 2-এর নিচে দিতে পারবে না। তো আমি তোমাকে বলবো তুমি যে কোনো একটা সৃজনশীলে অ্যাটলিস্ট 9 বা 10-এ 10ও পাইতে পারো। ভাইয়া রেফারেন্স ছাড়াও হাদিসের রেফারেন্স ছাড়াও তুমি 9-এ 9 বা 10-এ 10 পাইতে, 10-এ 10 বা 10-এর মধ্যে অ্যাটলিস্ট 9 পাইতে পারো যদি তুমি এইভাবে ঠিক করে লেখো। কী লেখো ভাইয়া? ক্লিন লেখো, হাদিস লেখো, প্রচুর পরিমাণে হাদিস লেখো, যতবার হাদিস লেখো, এবং নীলকালির সুব্যবহার করো। সুব্যবহার মানে কি, পুরা সব কিছু নীলকালি দিয়ে লেখা যাবে না, জাস্ট হাদিস জিনিসটা, হাদিসের রেফারেন্সটা ঠিক মতো করে লিখতে হবে। দ্যাট ইজ ইট, সিম্পল। এই একটা ট্রিক ব্যবহার করে তুমি কি করতে পারো, ইসলাম শিক্ষায় 90+ পেতে পারো। ওকে, আর হ্যাঁ যত পরিমাণ রিডিং বেশি পড়বা তত বেশি তুমি অবজেক্টিভে শার্প হবা, যত বেশি অবজেক্টিভে শার্প হবা তত বেশি ইসলাম শিক্ষায় তোমার মার্ক বেশি উঠবে, তত বেশি চান্স থাকবে তুমি 90+ পাওয়ার। ওকে, আমি এভাবেই পাইছি, স্কুল লেভেলেও আমি এভাবেই পাইছি। স্কুলে কেউ আমাদের A+ পাইতো না, সেখানে আমি 90+ পাইতাম। এরপরে আসি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। ভাইয়া এখন বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের ব্যাপারটা হইলে এরকম যে যখনই তোমাকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বলা হয় তখন তোমাকে একটা এক্সট্রা জিনিস ধরে নিতে হবে। হ্যাঁ, হোয়াট ইজ এক্সট্রা? অ্যান্ড নাম্বার এত পরিমাণ এইখানে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় খাওয়া হয় যেটা আসলে তুমি আসলে অনেক সময় হয়তো আমরা বুঝতেও পারি না। কারণ কি, ধরো মনে করো তোমার একটা যে কোনো একটা হিস্ট্রিক্যাল রেফারেন্সে কোনো একটা কিছু দেওয়া আছে। ফর এক্সাম্পল ভাষা আন্দোলন সম্পর্কে বলা আছে, ভাষা আন্দোলন 1952 সালে হয়। আমরা জানি 52 সালের কত তারিখে কি হয়, হ্যাঁ, এবং তারপরে কত তারিখে কি হয়, এবং এই ডিসিশনটা কত তারিখে আসছিল, এবং এই নিয়ে যদি তোমার 4-5টা সাল একটা কোশ্চেনের মধ্যে তুমি যদি দিয়ে দাও, একটা টিচার যদি দেখে বারবার নাম্বার, হ্যাঁ ঠিক আছে, এতজন আহত হয়েছিল, এতজন নিহত হয়েছিল, এই সমস্ত নাম্বার বারবার যদি নাম্বার দেখে, এবং কিছু কোশ্চেন আছে যেখানে মনে করো ধারাগুলো উল্লেখ করা থাকে, ধরো মনে করো নাগরিকদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের আইন নিয়ম কারণ এগুলোর ক্ষেত্রে ধারা উল্লেখ করা থাকে, বিভিন্ন ধরনের পয়েন্টগুলো উল্লেখ করা থাকে। বিশেষ করে পয়েন্টের কথা যদি বলি, তুমি যদি একটা সৃজনশীলের আন্ডারে ম্যাক্সিমাম পয়েন্ট দাও, 4 থেকে 5টা বা 10টা পয়েন্ট দাও, তাহলে কোনো টিচারের পক্ষে ধরো মনে করো 3 নাম্বারের কোশ্চেনের অ্যাটলিস্ট তোমাকে 2 দিতে হবে। ভাইয়া আরও বলি, 3 দিতে সে অনেক সময় বাধ্য হয়ে যাবে যখন তুমি আসলে মাল্টিপল পয়েন্ট অ্যাড করবা, মাল্টিপল সাল উল্লেখ করবা, মাল্টিপল ধারাগুলো দিবা। ঠিক আছে, যত ডিটেইলসে
যত ডিটেলস, আবার বলছি, যত ডিটেলসে তুমি আসলে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পড়বা তত বেশি তোমার জ্ঞান লাভ করবা। আর যত বেশি জ্ঞান লাভ করবা তত বেশি তুমি আসলে গুছায় লিখতে পারবা। আর যত বেশি গুছায় লিখতে পারবা এবং ক্লিন লিখতে পারবা এবং নীলকালি সঠিক ব্যবহার করতে পারবা তত বেশি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নাম্বার পাবা। আর এইভাবেই আমি 90+ পাইছিলাম। আমি একটা কাজই করছি ভাইয়া, একটা কাজই করছি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, আমি প্রচণ্ড ডিটেলসে প্রিপারেশান নিছি, প্রচণ্ড ডিটেলসে প্রিপারেশান নিছি। ডিটেলস, যত বেশি ডিটেলসে প্রিপারেশন নিবা তত বেশি ভালো। ডিটেলসে প্রিপারেশন মানে কি ভাইয়া? হ্যাঁ, ডিটেলসে প্রিপারেশন মানে কি? ওই ভাষা আন্দোলন সম্পর্কে সমস্ত কিছু জানো। হ্যাঁ, 1970 সালে কী হয়েছে সমস্ত কিছু জানো, যতগুলো চ্যাপ্টার আছে কোথাও না কোথাও তো ইতিহাস দেওয়া আছে, সব কিছু জানো। একসাথে যাই না, গুছায় এক জায়গায় লেখা রাখো। আমি প্রচণ্ড পরিমাণে নোট করতাম বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, তাতে কী হতো আমার সমস্ত ইনফরমেশন এক জায়গায় থাকতো। আমি এবং পরীক্ষার আগে সমস্ত ইনফরমেশন একসাথে ঢাইলা দিয়ে আসতে পারতাম। আর যত বেশি ইনফরমেশন, যত বেশি সাল, যত বেশি তারিখ আমি ঢাইলা দিয়ে আসতে পারতাম তত বেশি নাম্বার আমার কাছে থাকতো। ওকে, এরপরে আসি বাংলা দ্বিতীয় পত্র। বাংলা দ্বিতীয় পত্রের রিটেন পার্টটা, রিটেন পার্টের প্রথমেই তোমাকে বলছিলাম প্রচণ্ড ক্লিন লিখতে হবে। হ্যাঁ, প্রচণ্ড ক্লিন লিখতে হবে। কোনো একটা রিটেন পার্ট যখন তোমাকে লিখতে দেওয়া হবে অবশ্যই ট্রাই করবা আমাদের এই পেজ থেকে লেখা শুরু করতে, আমাদের বাম পাশের এই পেজ থেকে লেখা শুরু করতে এবং ডান পাশের এখানে শেষ করতে। ওকে, কখনোই এর অন্যদিকে কইরো না। যদি করতে যাও তাহলে টিচারের মেজাজ খারাপ হবে। হ্যাঁ, এবং আরেকটা অভ্যাস আছে না তোমাদের, 1 নং প্রশ্ন উত্তর লেখার পরে তারপর তোমরা এইভাবে একটা স্ট্রেট দাগ দেওয়ার চেষ্টা করো। না ভাইয়া, কোনো দরকার নেই, আমাদের কোনো স্ট্রেট দাগের দরকার নেই। বরঞ্চ আমরা যে কাজটা করবো, এই যে গিবলি দিলেই হয়। হ্যাঁ, গিবলি দিলেই হয়, কোনো দরকার নেই স্ট্রেট লাইন দেওয়ার। ঠিক আছে, তাতে আসলে যদি স্ট্রেট লাইন একটু বাঁকা হয় পুরো জিনিসটার অবস্থা খারাপ হয়ে যায়। ওকে, সো চেষ্টা করবো আমাদের এইভাবে করে দিতে। এবং বাংলা দ্বিতীয় ক্ষেত্রেও একটা জিনিস বলবো ভাইয়া, বাংলা দ্বিতীয় ক্ষেত্রে পত্র যদি তোমার আসলে ভালো করতে হয়, বাংলা প্রথম পত্রের রিডিংটা তোমার ভালো করে পড়তে হবে। সাহিত্য সম্পর্কে আরেকটু গুরুতরভাবে গভীরভাবে জানা দরকার। ওকে, এবং মাস পরিমাণে পড়া দরকার। মাস পরিমাণ মানে কি? প্রচুর পরিমাণে পড়া দরকার। প্রচুর পরিমাণে তুমি যদি আসলে ওই যে বাংলা দ্বিতীয় পত্র ধরনের কোনো বই পড়ো, রচনামূলক কোনো বই পড়ো, বিশ্বাস করো বাংলা দ্বিতীয় পত্র লেখার অভিজ্ঞতা তোমার অনেক বাড়বে। ওকে, সো এটা হয়ে গেল বাংলা দ্বিতীয় পত্রের এতটুকু উপদেশ। এবার তোমাকে একটা কথা বলি ভাইয়া, একটা স্টোরি শোনো। সো আমি নর্মালি স্টোরি তেমন একটা বলি না, বাট তারপরে একটা স্টোরি তোমাদের বলা উচিত। সো ওই যে মানুষের পোটেনশিয়াল কতটুকু হইতে পারে বা মানুষ কতটুকু তোমার উপরে করতে পারে, অনেক সময় আমাদের এই জিনিসটা আমরা এড়ায় যাই। আমার একটা ফ্রেন্ড না, আমাদের স্কুলের যে ফার্স্ট বয় ছিল, তার সাথে একবার আমার দেখা হয়েছে, আমার লাইফে প্রথমবার দেখা, যে আমি জাস্ট কৌতূহলী ছিলাম যে ও কীভাবে ফার্স্ট বয়। আমি হয়তো বা ক্লাসের ফার্স্ট বয় হইতে পারি, বাট ও স্কুলে ফার্স্ট বয় কীভাবে? সো তখন আমি আসলে ওটা দেখলাম ও কেন ফার্স্ট বয়। একদিন আমাদের বাংলা সেকেন্ডবার পরীক্ষা এবং ও আমার পাশের সিটে বসছে। ঠিক আছে, অ্যান্ড আমি নর্মালি একটা যখন রচনা লিখি, আমি রচনা লিখতাম মোটামুটি লেভেলের, ধরে মনে করো 15 বা 20 পেজ বা 15 পেজ সর্বোচ্চ, এটা আমার হাইস্ট রচনা লেখা, বা 15 বা 16 পেজ, এটা আমার হাইস্ট রচনা লেখা। 20 মার্কের জন্য 16 পেজ এনাফ। ঠিক আছে, কিন্তু আমি আমার ওই ফ্রেন্ডকে দেখলাম, হ্যাঁ, ও ওইবারই রচনা লিখছে হইলো 37 পেজ, 35 থেকে 37, আমার এক্স্যাক্টলি নাম্বারটা মনে নেই, 35 থেকে 37 পেজ লিখছে। ওকে আমি দেখছি 5 মিনিটে 15 পেজ লিখতে। 5 মিনিটে একটা ছেলে 15 পেজ লিখছে। সো এইটা যখন আমি দেখছি তখন আমি বুঝতে পারছি মানুষের পক্ষে এর থেকে অনেক বেশি সম্ভব। এখন একটা রচনা এত বড় বানানো যায় কীভাবে? রচনা না বানায় লেখে অনেকে, আমি প্রেফার করি বানায় লেখা। কিন্তু ভাই একটা রচনার ভিতরে ধরো মনে করো পরিবেশ দূষণ রচনাটার কথা বলি। রচনার ক্ষেত্রে তুমি সবচেয়ে বেশি নাম্বার কখন পাবা? যখন দেখবা নাম্বার পাবা জানো, যখন তুমি পয়েন্টস সবচেয়ে বেশি দিবা। পয়েন্টস, ঠিক আছে, তোমার পয়েন্টস যত বেশি থাকবে, মানে তোমার যতগুলো থাকবে শিরোনাম থাকবে, ততগুলোর জন্য তোমার আসলে পয়েন্ট তত বেশি পাবা। ফর এক্সাম্পল পরিবেশ দূষণ তোমরা বারবার দেখে আসছো। পরিবেশ দূষণ মানে কীভাবে শুরু হয়? ভূমিকা দিয়ে শুরু হয়, ধরো মনে করো ভূমিকা দিয়ে শুরু হয়, ঠিক আছে, বা সূচনা দিয়ে শুরু হয়, যেভাবে সূচনা দিয়ে শুরু করো। তারপরে পরিবেশ দূষণ কী, হ্যাঁ, এরপরে আসে হইলো ভাইয়া যে তোমার পরিবেশ দূষণের প্রকারভেদ। এরপরে তুমি কেমনে জানো পরিবেশনের উপসংহার করে ফেলে, তোমার সর্বোচ্চ 8 থেকে 10টা পয়েন্ট হইতে পারে। কিন্তু আমি যদি বলি পরিবেশনের প্রকারভেদ যদি আসে, পরিবেশনের কারণ, এরপরে পরিবেশনের প্রকারভেদের মধ্যে পানি দূষণ, বায়ু দূষণ, ঠিক আছে, তারপর হলো কি আমাদের ওই যে ধরো মাটি দূষণ, হ্যাঁ, পরিদূষণের প্রভাব, তারপরে পরিদূষণের রোধ করার উপায়, হ্যাঁ, আন্তর্জাতিক মানের কী ধরনের উপায়, মানে আন্তর্জাতিক নীতিমালা, হ্যাঁ, দেশীয় নীতিমালা, হ্যাঁ, কেন পরিদূষণ আমরা আটকাইতে পারতেছি না, ঠিক আছে, হ্যাঁ, তারপরে আসলে মানবীয় কারণ, পরিদূষণের প্রাকৃতিক কারণ। এরকম করতে করতে আমি অ্যাটলিস্ট তোমাকে পরিবেশ দূষণের শুধুমাত্র প্রায় 50টার মতো পয়েন্ট তোমাকে দিতে পারবো, 50টা ডিফারেন্ট পয়েন্ট তোমাকে দিতে পারবো।
ঠিক আছে, এবং এই 50টা পয়েন্টের পড়ালেখাই আমরা সবসময় করে আসছি, আমাদের আশেপাশে দেখে আসছি। হ্যাঁ, ইমিডিয়েটলি পরীক্ষার হলে ওই সময় তোমার মনে পড়বে না ভাইয়া। কখন মনে পড়বে জানো ভাইয়া? তুমি যখন রাস্তায় হাঁটবা তখন মনে পড়বে, তুমি যখন আসলে কোথাও বসে আছো তখন মনে পড়বে, তখন মনে হবে ইস এই জিনিসটা যদি আমি রচনা অ্যাড করতে পারতাম ভালো হতো। ঠিক আছে, সো অলওয়েজ 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 যখন তুমি রচনা লিখবা চেষ্টা করবা যত পরিমাণ পয়েন্ট দিতে পারো তত ভালো। তোমার 20 নাম্বারের একটা রচনার জন্য তুমি যদি 40টা পয়েন্ট দাও বা 45 তোমার শিরোনাম থাকে, আমার মনে হয় না বাংলাদেশের কোনো টিচার তোমাকে আসলে 18 নিচে দিতে পারবে। এটা পসিবলই না 18 নিচে দিতে পারবে। 20 নাম্বার একটা রচনার জন্য তুমি যদি আসলে 20 পেজ লেখো, আমার মনে হয় না বাংলাদেশের কোনো টিচার তোমাকে 18 নিচে দিতে পারবে। সো আবার বলতেছি ভাইয়া, তোমাকে 3টা সাবজেক্টের কথা বললাম না, এই তুমি যদি 1200 বেশি পাইতে চাও, তোমার ইসলাম শিক্ষায় 90+ পাইতে হবে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ে 90+ পাইতে হবে, বাংলা দ্বিতীয় পত্র বাংলা 90+ পাইতে হবে। যদি পাইতে চাও বাংলা দ্বিতীয় পত্রে তুমি কী করবা? প্রচুর পরিমাণের সাহিত্য টাইপের বইগুলো পড়বা এবং প্রচুর পরিমাণে ইনফরমেশন কালেক্ট করবা, যাতে মনে করো বাংলা দ্বিতীয় পত্রে তোমার আসলে জ্ঞানটা বাড়ে। যত বেশি জ্ঞান বাড়বে এবং সবসময় ভাবতে থাকবা কীভাবে তোমার রচনা তোমার লেখাকে সমৃদ্ধ করা যায়, ইনশাল্লাহ হয়ে যাবে। এবং যতই রচনার কথা বলি, অন্যান্য কোনো পাঠের কথা বলি, রচনার কথা স্পেশালি, তখন কী করবা? প্রচুর পরিমাণে পয়েন্টস অ্যাড করা ট্রাই করবা। বাংলা ও বিশ্ব পরিচয় কী করবা? প্রচুর পরিমাণে সাল অ্যাড করা ট্রাই করবা, প্রচুর পরিমাণে পয়েন্টস যেগুলো আসলে ভ্যালিড পয়েন্টগুলো, প্রচুর পরিমাণে নীতিমালা আইন এগুলো অ্যাড করা ট্রাই করবা নিজের লেখার ভিতরে। হ্যাঁ, এবং নীলকালি ঠিকমতো ব্যবহার করবা এবং হ্যাঁ ক্লিন থাকবা। ইসলাম মানে বাংলা ও বিশ্ব পরিচয়, ইসলাম শিক্ষাও একই জিনিস ভাইয়া, কিন্তু ইসলাম শিক্ষায় প্রচুর পরিমাণে হাদিস যদি পারো রেফারেন্স সহ হাদিস, তাহলে ভাইয়া একদম 3 নাম্বার একটা কোশ্চেনের জন্য তুমি যদি 3টা হাদিস লেখো এবং 3টা হাদিস রেফারেন্স সহ হয়, বাংলাদেশের কোনো টিচারের পক্ষে পসিবল না তোমাকে 3-এর মধ্যে 2 দেওয়ার, 3-এর মধ্যে 3 দিতে হবে। সো এগুলো যদি তুমি করতে পারো তুমিও পেয়ে যাবে 1200+। ওকে, তোমার সাথে দেখা হচ্ছে 1200+-এর নেক্সট ভিডিওতে।